হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি পাস প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে অধ্যায় থেকে লেকচার দিচ্ছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে যে লাস্ট লেকচারটি আমি দিয়েছিলাম সেলস জার্নালের উপরে। তো সেলস জার্নালে এই যে বিশেষ যে জাবেদাগুলো, তোমাদেরকে 4 ধরনের জাবেদা দেখানো হয়েছে এই পর্যন্ত। কিছু কিছু ক্ষেত্রে পারপিচুয়াল এবং পিরিয়ডিক দুইটাই দেখানো হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পিরিয়ডিক দেখায় দিয়ে পারপিচুয়ালের কথা বলা হয়েছে। তো যাই হোক, যে তোমরা লেকচারগুলো নিয়মিত দেখবে এবং পাশাপাশি অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে এই স্পেশাল জার্নালের পাশাপাশি আমাদের কিছু সাধারণ জাবেদা নিয়ে কিছু কথা বলবো। যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু লেনদেনের জন্য সাধারণ জাবেদা প্রস্তুত করতে হয়, অর্থাৎ যে ক্ষেত্রে লেনদেনগুলোকে আমরা বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারি না। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই যে আসলে কোন কোন লেনদেনগুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি না বা সাধারণ জাবেদা আমাদের করতে হয়, এটি নিয়ে খুব বেশি মানে কথাবার্তা কিংবা লেখাঝোকা এগুলো খুব বেশি প্রয়োজনও নাই। একটু মনোযোগ দিলেই কিন্তু তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো সেটি হচ্ছে যে দেখো, আমরা কি করলাম, আমরা এই যে বিগত সময় যে লেকচারগুলো দিলাম, যদিও এই চ্যাপ্টারে আসলে কথা বলতে গেলে আরও অনেক কিছু রয়ে গেছে ভিতরে, সেগুলো দেখি যে আরও কিছু লেকচার এটাকে সম্প্রসারিত করা যায় কিনা বা দেওয়া যায় কিনা। তো যাই হোক, আমি প্রাথমিক যে কাজগুলো আছে এই চ্যাপ্টারে সেই কাজগুলো শেষ করে যাচ্ছি আর কি। তো সেটা হচ্ছে যে আমরা আবার একটু খেয়াল করে দিই কোন লেনদেনগুলো কোথায় গেল। তো একটা প্রশ্নের মধ্যে যদি অনেকগুলা লেনদেন যদি থাকে, যে ধরো কি থাকলো, যে বিস্তারিত একটা মানে মাসব্যাপী যে সমস্ত লেনদেনগুলো সেগুলোকে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে দেখা যাবে কি যে বাকিতে ক্রয়, বাকিতে বিক্রয়, নগদ গ্রহণ, নগদ প্রদান, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু এর পাশাপাশি তো এমন লেনদেন হতে পারে যে আমি ক্রয়কৃত পণ্যগুলোকে ফেরত দিয়েছি অথবা বিক্রয়কৃত পণ্যগুলোকে আমি ফেরত পেয়েছি, এরকম কিন্তু হতে পারে। তো যাই হোক, এই যে ফেরতের যে জাবেদাগুলো আছে, অর্থাৎ পণ্য যদি ফেরত হয় তাহলে সেগুলোর জন্য সাধারণ জাবেদা হবে, এটা হলো বিষয়। সাধারণত দেখা যায় যে ক্যাশ রিসিপ্ট জার্নালে কিছু কিছু বিক্রয় ফেরতের কিছু জাবেদা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ধরো ক্যাশে যদি আমি বিক্রয় করে থাকি আর সেই নগদ বিক্রয়কৃত পণ্যগুলোই যদি ফেরত আসে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাধারণ জাবেদা দিতে হবে। কারণ বিক্রয় ফেরতের জাবেদা কী হয়, ধরো আমি যদি পিরিয়ডিক্যালি যদি বলি, কালান্তিক মজুদ গণনা পদ্ধতিতে যদি জাবেদাগুলো বলি, তাহলে নিশ্চয়ই এই বিক্রয় ফেরতের জাবেদা আমরা কী দিব? বিক্রয় ফেরতের নিশ্চয়ই জাবেদা দিব যে সেলস রিটার্ন ডেবিট এবং ক্যাশ ক্রেডিট যদি আমি নগদে কিনি, আর বাকিতে হলে তো অ্যাকাউন্টস রিসিভেবল। তো যাই হোক, এই যে জাবেদাটা আমি দিলাম, এখন এই ক্ষেত্রে হয়তো তুমি বলবে যে এই লেনদেনটিকে আমরা ক্যাশ পেমেন্ট জার্নালে অন্তর্ভুক্ত করতে পারি। তো সেটা করা যেতে পারে, কিন্তু যদি বাকিতে যদি বিক্রয় করি আর সেই বাকিতে বিক্রয়কৃত পণ্যগুলোকে যদি আমি এই বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে কিন্তু এর জন্য কোনো ঘর কিন্তু নাই। এই কারণে সাধারণ জাবেদায় সাধারণত আমরা দিয়ে থাকি যে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আর এটা যদি পারপিচুয়াল হয় তাহলে 2টা জাবেদা হবে। খেয়াল করো যে আমরা যদি বাকিতে পণ্য বিক্রয় করি, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে আমাদের কয়টি? 2টা জাবেদা হবে। প্রথমটি হচ্ছে বিক্রয় ফেরতের জন্য, আর পরেরটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের জন্য। এই কথাটি খেয়াল রাখতে হবে যে 2টা জাবেদা দিতে হবে। তো যদি এমন হয় যে ধরো তুমি কিভাবে বুঝবে? তোমাকে তো আগেই বলেছি যে যে সকল ক্ষেত্রে প্রশ্নে বলা থাকে যে পারপিচুয়ালে করো, অথবা যদি আমরা অনেক সময় বিক্রয়ের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ডটা দেখতে পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো কেমন? আমরা বলেছি যে কস্ট অফ গুডস সোল্ডটা যদি দেওয়া থাকে অথবা কস্ট অফ গুডস সোল্ডটা যদি বের করা যায়, নির্ণয় করা যায়, এমন হতে পারে যে তুমি পণ্য বিক্রয় করেছিলে বাকিতে
1,00,000 টাকার, এখন 20,000 টাকার পণ্য তুমি ফেরত পাচ্ছ, তো বিক্রয় করলে আমরা ফেরত পাই। তো সেই বিক্রয়কৃত পণ্যের কস্ট অফ গুডস সোল্ডটা কত? এখন কস্ট অফ গুডস সোল্ডটা ওই প্রপোর্শনেটলি, বা আমরা যেটাকে বলি বাংলায় আনুপাতিক হারে বা আনুপাতিক অংশে এটাকে নির্ণয় করতে হবে। ধরো পূর্বের লেনদেনটা যদি 1,00,000 টাকার জন্য যদি 80,000 টাকা হয়ে থাকে, তাহলে এখন 20,000 টাকার জন্য কত হবে? তো এটাকে আনুপাতিক অংশ হিসেবে আমরা তাহলে বুঝতেছি 1,00,000 টাকার পণ্যের দাম কত? 80,000, তার মানে 80%। তো 20,000-এর 80% 16,000। তখন এই 16,000কে আমরা কস্ট অফ গুডস সোল্ড ধরে আমরা আরেকটা জাবেদা দিয়ে থাকি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। তো এই কথাগুলোকেই তোমাদের খেয়াল রাখতে হবে যে কখন আমাদের সাধারণ জাবেদা হয়, এইটা একটাই। আরেকটা কথা বলেছিলাম যে ফুড ক্রসফুটের কথা। তো জাবেদা অংশ নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। ফুড ক্রসফুটটা নিয়ে একটু পরে কথা বলি, যে তাহলে জাবেদা কখন করবে? ফেরত থাকলে। ফেরত না থাকলে জাবেদা করতে হবে না। তো ফেরত অর্থাৎ পণ্য ফেরতের বিষয়বস্তু থাকলে একমাত্র তোমাকে এই কাজটা জরুরি ভিত্তিতে করতে হবে, অথবা প্রশ্নে যদি বলা থাকে করণীয় মধ্যে যে শো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ, তাহলেও এই কাজটি করবে। তো এই হলো আমাদের সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা দুইটা হয়ে থাকে, এই কথাটা মনে রাখবেন যে ফেরতের বেলায় পারপিচুয়ালে 2টি, পিরিয়ডিক্যালি একটি, এই বিক্রয়ের ফেরতের জাবেদা। তো আমি বেশিরভাগ সময় দেখছি যে ক্রয় ফেরতের জাবেদা আসলে তোমাদের কোশ্চেনে খুব একটা থাকেও না, দেখিও নাই। আর থাকলেও তো বোঝা যাচ্ছে যে ক্রয় ফেরতের দাখিলাগুলো ওইভাবে আমরা দিয়ে নিব। আরেকটা বিষয় হলো একটু আগে যেটা বলেছি যে নগদ ফেরত যদি হয়ে থাকে বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে আমরা তো জাবেদা করছি কি যে সেলস রিটার্ন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তো সেলস রিটার্ন নামে আসলে আমরা যখন নাকি তোমার ক্যাশ পেমেন্ট জার্নাল করি, তো ক্যাশ পেমেন্ট জার্নালের মধ্যে কিন্তু আমরা এই যে ডেবিট অংশে সেলস রিটার্ন নামে কোনো কলাম আমাদের থাকে না, যদি আমাদের কলাম সংখ্যা যদি বলে দেওয়া থাকে। আর বলা না থাকলে অবশ্যই তুমি করতে পারবে। এই বিষয়টি তোমরা একটু খেয়াল রাখবে। আর এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণে বিগত সময় যে কোশ্চেনগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তো সেই কোশ্চেনগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে যে আসলে ক্রয় ফেরত নিয়ে তেমন বা নগদ ফেরত নিয়েও এমন বেশি কিছু প্রশ্নে আসেনি। কিংবা যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য বলা যে প্রয়োজনীয় যে জাবেদার কথা বললাম সাধারণত এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেনে থাকে। তো এবার আসি একটু ফুড ক্রসফুট নিয়ে, যে বিগত সপ্তাহে একটু বলতেছিলাম যে ফুড ক্রসফুটের কথা। এটা দেখো এতটা সহজ বিষয় যে শুধুমাত্র তোমাকে মানে বলে দিতে হবে ফুড ক্রসফুটটা কোন জায়গায়। এবং লাস্ট লেকচারে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একদম শেষে যে প্রতিটা যে কলাম থাকে সেই কলামের যে যোগফলটা যখন আমরা একদম নিচে অর্থাৎ কলামের তলদেশে বা পাদদেশে যেটাই বলি ছকের ভিতরে, যখন আমরা প্রতিটা কলামে যখন যে যোগফলটা নামাই সেইটাকে আমরা আসলে বলতেছি ফুট, FOOT। ফুট মানে কি? পায়ের পাতা। তা আমাদের পা যদি হয়ে থাকে এক একটা যদি কলামের মতন, তাহলে পায়ের পাতা তো নিচেই থাকে। তাহলে প্রতিটি কলামের যদি আমরা যোগফল নামাই, এই প্রত্যেকটাকে ফুট বলে। তো এই ফুট শব্দটা কোথায় লাগবে? গত সপ্তাহে বলেছিলাম যে আমরা একদম লেফটে যে ডেটের যে ঘরটা থাকে ওখানে আমরা নিচে আমরা দাগ দিয়ে নিব এবং ওখানে ফুট আমরা শুধু লিখে দিব, এইটুকুই দেখানো আর কিছু না। আর ক্রসফুট কোনটা? ক্রসফুট হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের মোট যোগফল, অর্থাৎ ডেবিটের যদি 2টা কলাম থাকে, ক্রেডিটের যদি 3টা থাকে বা 4টা থাকে বা যে কয়টা থাকে, এই যে দুই পাশের যোগফলকে যদি আমরা আরেকটা ঘরে নিচের দিকে নামাই দিই, বিগত লেকচার দেখলে তোমরা ছকটা দেখতে পাবে। তো সেখানে ওই মোট যোগফলটা নামাই দিলে কিন্তু দুই পাশের যোগফল সমান হলো কিনা এইটা দেখায় দেওয়াটা হচ্ছে ক্রসফুট। এইটা ওই ফুটের নিচে লিখতে হবে একদম লেফট পাশের ছকে, অর্থাৎ ডেটের যেখানে থাকে। এছাড়াও তোমরা যদি বইগুলো খোলো তাহলেও কিন্তু ফুট এবং ক্রসফুটের ওই অংশগুলো দেখতে পাবে। আর যদি দেখতে না পাও তাহলে অন্তত আমার আগের ভিডিওটা একটু দেখে নিবে যে কোথায় বলেছিলাম ফুট ক্রসফুট লেখার জন্য, সেখানে লিখে নিবে তোমরা। আরেকটি বিষয় হচ্ছে যে ঠিক আছে ফুট ক্রসফুট গেল, জাবেদা গেল, আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রুফ করতে বলে যে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল বা অ্যাকাউন্টস পেয়েবলের আমাদের এই প্রুফ দ্য এগ্রিমেন্টও বলে অনেক সময়, যে এগুলো ঠিক আছে কিনা। তো এইটা ঠিক বা বেঠিকের বিষয়টা হচ্ছে কি যে যখন তুমি সাবসিডিয়ারি লেজারগুলো করবে, লেজারগুলো সবগুলো পৃথক পৃথক। আমি এর আগে বলেছি যে যদি
ধরো দেনাদার তোমার আছে, এটা হচ্ছে কন্ট্রোল লেজার, অ্যাকাউন্টস রিসিভেবলের কন্ট্রোল লেজারের যে যোগফলটা আসলো সেটার সাথে যদি আমরা সাবসিডিয়ারির যে অনেকগুলা যদি পক্ষ পাই, তাহলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পক্ষের যে ব্যালেন্সটা থাকে, লাস্ট ব্যালেন্স, প্রতিটা খতিয়ানের সর্বশেষ যে ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটাকে যদি আমরা ধরো একটা টি ছক যদি তুমি আঁকাও, যে তোমার একটা টি আঁকলে টির লেফটে তুমি দেখালে যে কি সাবসিডারি ব্যালেন্স, আর রাইটে তুমি দেখালে কন্ট্রোল লেজারের ব্যালেন্স, অথবা তুমি এটাকে উল্টা করলে কোনো যায় আসে না। যে সহজ কথা হলো দুই পাশে তোমাকে দেখাইতে হবে যে হ্যাঁ আমার কন্ট্রোল লেজার এবং সাবসিডিয়ারি লেজারের সামগ্রিক যোগফলটা ঠিক আছে, অর্থাৎ আমার কন্ট্রোলের রেজাল্টের সাথে মিলে গেছে। এই যে যদি মিলে যায় তাহলেই আমরা এটাকে বলছি প্রুফ দ্য এগ্রিমেন্ট, বা আমাদের যে প্রমাণ করছি যে আমাদের হিসাবগুলো ঠিক আছে সেটাকে দেখানোর প্রয়াস। তো এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে আসলে পরীক্ষায় কী কী আসে, কী কী ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের কোন অংশটা তোমরা বুঝো নাই, যদি এমন কোনো কিছু না বুঝো তোমরা যদি একটু মেসেজ করো আমাকে, তাহলে আমি হয়তো পরবর্তী লেকচারে আমি এই বিষয়ে হয়তো আলোকপাত করতে পারি, অথবা তোমাদের সমস্যাগুলো কোথায় আছে। আসলে শেখানোর ক্ষেত্রে যতটুকু থাকে ততটুকু চেষ্টা করি যে ছোট ছোট বিষয়গুলোকে তোমাদের বলে দেওয়া, যাতে তোমরা অনুসরণ করতে পারো। তো এই তবে তোমাকে ভিডিওগুলো দেখতে হবে, কথাগুলো বুঝতে হবে, আর না বুঝলে আমার সাথে যোগাযোগ করতে হবে, অথবা এনিহাও আর এনিওয়ে, আমি যেটাই বলি না কেন, যে হতে পারে মেসেঞ্জার, হতে পারে ফোন, হতে পারে ভিডিও ডিসক্রিপশনের নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্টস করে আমার সাথে সহজ কথা যোগাযোগ করতে হবে যে তোমাদের প্রয়োজন কোনটা। তো প্রয়োজনটা যদি তোমরা ব্যক্ত করতে পারো, আমি নিশ্চয়ই প্রকাশ করতে আমার কোনো আপত্তি নেই, বা তোমাদের শিখাইতেও আমার কোনো সমস্যা নেই, শিখাইতে পারবো। তবে অনেক সময় ধরো যে আমার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, হয়তো কোনো একটা বিষয় তোমাদেরকে দেখানো হয়নি, তো আবার তোমাদের কাছে মনে হবে যে বিস্তারিত যখন পড়তে যাবে আসলে খুঁটিনাটি অনেক জিনিস আছে যে বিষয়গুলো হয়তো এই সংক্ষিপ্ত ভিডিওতে, এই 15-20 মিনিটের ভিডিওতে আসলে তুলে ধরা হয় না। আর সব শ্রেণীর ছাত্রর জন্য আমি যদি আলাদাভাবে যদি বলি যে খুব ট্যালেন্টেড শিক্ষার্থী যারা, তাদের জন্য এই লেকচারগুলো আসলে প্রাইমারি একদম। আমি যেটা বলছি যে এটা ইন্টারমিডিয়েট লেভেলের লেকচার কিন্তু নয়, ইন্টারমিডিয়েট লেভেলের লেকচারে কিন্তু আরও অনেক খুঁটিনাটি বিষয়গুলো থাকে। তো এই কারণে যেহেতু এটি একটি সামগ্রিক ভিডিও, বা সামগ্রিক যে শিক্ষার্থীদের জন্য একটি ভিডিও, যাতে সহজে প্রেজেন্টেশন করা যায়, সহজে যাতে কথাগুলো বুঝতে পারে, এই কারণে কিন্তু সংক্ষিপ্ত আকারে এগুলিকে তুলে ধরা। তো যাই হোক, আমাদের এই চ্যাপ্টারের আমরা শেষ দিকে, হয়তো আমি আর 1-2টি লেকচার দিয়েই হয়তো এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। তবে এর আগে যদি তোমরা তোমাদের প্রয়োজনগুলো যদি আমাকে জানাও, আমাকে তোমাদের খুঁতগুলো যদি জানাও, তাহলে আমি হয়তো সেগুলোকে একটু সারাই করার চেষ্টা করতে পারি। তো সেই সুযোগটা আমি চাচ্ছি যে আমাকে সুযোগ দাও, আর তোমরা সুযোগ নাও। তো আজকে আর লেকচারটা দীর্ঘায়িত করছি না। পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আরেকটা বিষয়, যেহেতু শীত আসি করতেছে, মানে এসেই পড়ছে প্রায়, তো এই সময় অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। করোনার সেকেন্ড ওয়েভ চলতেছে, নিশ্চয়ই তোমরা দেখছো যে গতকালকেও প্রায় 38 জন মৃত্যুবরণ করেছে, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু দিন দিন আবার বাড়ছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তো ঠান্ডাজনিত যেহেতু এই রোগটা, এটা থেকে তোমরা অবশ্যই সাবধান থাকবে, নিরাপদে থাকবে। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অযাচিত বাইরে ঘোরাঘুরি না করাই ভালো, কখন কে আক্রান্ত হয়ে যাও। গত শুক্রবার দিন আমার প্রিয় একজন বন্ধু, স্কুলে একসাথে পড়েছি, বইয়ের থেকেও ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করেছে, ও কিন্তু চলে গেল আমাদের ছেড়ে। আমরা কিন্তু চিন্তা করতে পারি নাই যে এরকম মানে সুস্বাস্থ্যের অধিকারী সে চলে যাবে। তো যাই হোক, এই স্যাড নিউজটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই কারণেই করলাম যে তোমরা যাতে নিরাপদ থাকো, যে তুমি খুব সুস্বাস্থ্যের অধিকারী, তুমি খুব সচেতন, তুমি আক্রান্ত হবে না এমন কিন্তু না, আক্রান্ত হয়ে গেলে তুমি বেঁচে যাবে এমনও না, কারণ কে চলে যাবে আর কে থাকবে সেটি সৃষ্টিকর্তা একমাত্র ভালো জানে। তো ধৈর্যের সাথে থাকবে, আর বাইরে অযাচিত ঘোরাফেরা করবে না, স্বাস্থ্য নিয়ে অবশ্যই মাস্ক ব্যবহার করবে বাইরে যখনই থাকবে। কারণ আমি তো এখন ঘরের ভিতরে লেকচার দিচ্ছি, যে কারণে মাস্ক পরার দরকার নেই। আর যদি এই লেকচারটি আমি বাইরে দিতাম, শ্রেণীকক্ষে দিতাম, তাহলে কি করতাম? অনেক লোকজন, জনসমাগম থাকলে অবশ্যই আমি কিন্তু মাস্ক ব্যবহার করতাম। আর সরকার যে আইন করেছে সেটি নিশ্চয়ই আমাদের কল্যাণের জন্য, যে বাইরে হইলে অবশ্যই আমরা মাস্ক নিয়ে বের হবো, মাস্ক ব্যবহার করব, এবং
ঘরে ফিরে আমরা অবশ্যই হাত ধোবো সাবান দিয়ে, স্যানিটাইজার ব্যবহার করব। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যখন তুমি বাইরে থাকবে তখন অবশ্যই হাত না ধুয়ে কখনো মুখে, চোখে এবং নাকে হাত ব্যবহার করবে না। যে তোমার খুব চোখের উপরে চুলকাচ্ছে কিংবা হচ্ছে একটু মানে হাত দিয়ে একটু ওই মানে চুলকানির যে জ্বালাটা কিংবা সেটাকে নিবৃত্ত করার চেষ্টা করলে এটা থেকে বিরত থাকবে, একটু সহ্য করবে। কারণ হচ্ছে আমরা এটা নিয়ে তোমরাও জানো যে নাক, চোখ, মুখ এই 3টা অর্গান দিয়ে সাধারণত আমরা এই করোনাতে আক্রান্ত হয়ে থাকি। তো এগুলা থেকে একটু সচেতন থাকবে আর আমার জন্য দোয়া করবে যাতে আমিও নিরাপদে থাকি, আমিও যে তোমাদেরকে এই সাজেশনগুলো দিচ্ছি আমিও যাতে মেনে চলি। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।